ভ্যারিসেলা জোস্টার এটা একটা ভাইরাস। হ্যাঁ, আমরা হারপিস ভাইরাস নিয়ে পড়তেছি। সো হারপিস ভাইরাসের যেটা 3 নম্বর ভাইরাস সেটাই হচ্ছে এই ভ্যারিসেলা জোস্টার। তো এখানে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা জানি যে ভ্যারিসেলা জোস্টার দ্বারা হচ্ছে কি হয়, চিকেন পক্স। কি হয়? চিকেন পক্স। ওকে, দ্যাটস ফাইন। এবং আমরা এটাও জানি যে এই চিকেন পক্স যেটা, এই চিকেন পক্স যাদের একবার হয়, শরীরে পক্স ওঠে, আমরা বলি না যে পক্স উঠছে, বাচ্চাদের অনেক সময় উঠতে দেখা যায়। এবং এই যে যখন চিকেন পক্সটা হয় তখন আমরা বলি যে আচ্ছা ভেরিসেলা জোস্টার। ভেরিসেলা জোস্টার বললে আমাদের মাথায় শুধু চিকেন পক্সের কথা আসে। এবং চিকেন পক্স যদি একবার হয়ে যায় সে কিন্তু লাইফ লং ইমিউনিটি পায়, অর্থাৎ তারা চিকেন পক্স ফার্দার হবে না। সো একবার হয়েছে মানে ব্যাস, সে বাইচে গেছে, তার আর কখনো হবে না, বাইচে গেছে। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই এটা হচ্ছে মেনলি ভ্যারিসেলা, যে মানে ভ্যারিসেলা ওয়ার্ডটা আমরা ইউজ করি চিকেন পক্সের জন্য, যে ভ্যারিসেলা এটা হচ্ছে চিকেন পক্স করে। আর জোস্টার, হারপিস জোস্টার, মানে আমরা আলাদা করে ভ্যারিসেলা বলি, আর এই জোস্টার পার্টটাকে আমরা বলি হারপিস জোস্টার। এই যে হারপিস জোস্টার পার্টটা মানে ভাইরাসের, এটা হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে সিঙ্গেলস করে। এটাকে আমরা বলতে পারি, আমরা বলছিলাম না যে হারপিস ভাইরাসগুলা এরা কি করে, এরা হচ্ছে লেটেন্ট ইনফেকশন করে। তো লাইফ লং ইমিউনিটি পাওয়া গেল, ঠিক আছে, চিকেন পক্সের বিরুদ্ধে, কিন্তু দেখা যায় যে লেটেন্ট অবস্থায় কিছু ভাইরাস কিন্তু জমা থাকে, এবং ওই জমা থাকা ভাইরাসগুলা পরবর্তীতে কি করতে পারে, এই যে এই কন্ডিশনটা সিঙ্গেলস করতে পারে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার যে ম্যানিফেস্টেশন সেটাও কিন্তু আমরা দেখবো যে আচ্ছা কিছুটা চিকেন পক্সের মতোই, এবং এটাতেও র্যাশ থাকে। মেইনলি আমরা মনে রাখবো যে চিকেন পক্সে একটা ক্যারেক্টারিস্টিক র্যাশ কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। ওই ক্যারেক্টারিস্টিক র্যাশ দেখেই আমরা চিকেন পক্স ডায়াগনোসিস করতে পারি, আচ্ছা ওর চিকেন পক্স হয়েছে, আমরা র্যাশ দেখে অনেকটা বলতে পারি। তারপরেও কিছু ল্যাব ডায়াগনোসিস করা যায়, বাট র্যাশের যে প্যাটার্ন বা মানে ক্লিনিক্যাল হিস্ট্রি, এই হিস্ট্রিগুলোর মাধ্যমে কিন্তু অনেক সময় চিকেন পক্স ডায়াগনোসিস করা যায়। এখন আসলে যে চিকেন পক্স এটা কি করে, আমাদের ইরাপশন করে, মানে ভেসিকুলার ইরাপশন তৈরি হয়। ভেসিকল মানে ফ্লুইড ফিল্ড, একটা মানে ছোট একটু মানে বালজিং হয় স্কিনের উপরে, রাইট। আমরা যখন হারপিস ভাইরাস নিয়ে জেনে আসছি, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, তখন আমরা জানছি যে ওখানেও তো ভেসিকল ফর্মেশন হয়, এবং এখানে র্যাশ হয় এবং স্কিন এবং মিউকাস মেমব্রেনে। তো ভ্যারিসেলা এটা দ্বারা চিকেন পক্স হয়, আর হারপিস জোস্টার দ্বারা সিঙ্গেলস হয়। এটা মেনলি হারপিস জোস্টার, যেটা এই জোস্টার দ্বারা হচ্ছে মেনলি সিঙ্গেলস, এবং এটা রিঅ্যাক্টিভেশন অফ ভাইরাস দ্বারা হয়, রাইট, লেটেন্ট স্টেজে এক পর্যায়ে যে এটা হয়। এবং দেখা যায় যে হারপিস জোস্টার দ্বারা এই যে সিঙ্গেলস হচ্ছে এটা অনেক পরে হয়, ইভেন দেখা যায় 60-70 বছর পরে যায় হচ্ছে, ঠিক আছে। সো এটা কিন্তু মানে লেট এই যে হচ্ছে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন আসো যে যারা মেনলি ইমিউনোসাপ্রেস তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি থাকে, বা এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে সাইটোপ্যাথিক যে ইফেক্ট, সেটা হচ্ছে এটা এই মানে আমরা সাইটোপ্যাথিক ইফেক্ট বলতে কি বলছিলাম, যে সাইটোপ্যাথিক ইফেক্ট বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি সেলকে কীভাবে হোস্ট যে সেল, যেটার মধ্যে যেই সেলের মধ্যে ঢুকতেছে, পার্সনের বডিতেই তো ঢুকতেছে, সো পার্সনের বডিতে ঢুকে সেলের যে মানে চেঞ্জটা করে, সো সেই চেঞ্জ দেখে আমরা ডায়াগনোসিস কাইন্ড অফ করতে পারি আচ্ছা এটা কোন ভাইরাস। সো সাইটোপ্যাথিক ইফেক্টটা আমাদের যে হারপিস সিমপ্লেক্স ভাইরাস সেটার মতোই, বাট এটাতে স্লো এবং লেস মার্ক, অতটা বেশি ভালো বোঝা যায় না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব পরবর্তীতে, যে এখানে কি থাকে, যে জেনারেলাইজড ডিফিউজড। জেনারেলাইজড মানে যে শুধু একটা জায়গায় আছে, লোকালাইজড এরকম না, বাট বিভিন্ন জায়গায় থাকতেছে, এবং আমরা দেখবো যে ট্রাঙ্কে সব থেকে প্রমিনেন্ট থাকে, ট্রাঙ্কের রিজন। আচ্ছা, ট্রাঙ্ক বলতে যে শুধু মানে এইটুকুকে বোঝায়, মানে আমরা চেস্টকে বুঝি বা অ্যাবডোমেনকে বুঝি, এটা কিন্তু না। অ্যাকচুয়ালি এই সামনের পার্টটা না, এই পিছনের পার্টটাও কিন্তু ইনক্লুডেড, অর্থাৎ অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র পার্ট। ট্রাঙ্ক বলতে চেস্ট, অ্যাবডোমেন, মানে একেবারে জেন্টিলার উপর পর্যন্ত, এবং এই নেকের নিচ থেকে এইগুলা পুরো ট্রাঙ্ক, সামনে এবং পেছনে। সো এই রিজনে মেনলি বেশি নোটেবল থাকে, ঠিক আছে। এবং এটা যে কোনো এইজেই হইতে পারে, ভেসিকুলার র্যাশ থাকে, এবং মোস্টলি অন ট্রাঙ্ক, বাট ট্রাঙ্ক থেকে এটা সেন্টিফিউগালি, হ্যাঁ, ট্রাঙ্ক, এই যে ট্রাঙ্ক আমি ধরলাম, এই যে মাঝে ট্রাঙ্ক, সো ট্রাঙ্ক থেকে এটা সেন্টিফিউগালি কিন্তু বিভিন্ন দিকে ছড়াই দেয়। এবং এরা কিন্তু চাইল্ডহুডে যে ইনফেকশনটা হয় সেটা অতটা মারাত্মক হয় না, মাইল্ডার হয়। আচ্ছা হয়েছে, প্রপারলি ম্যানেজমেন্ট করা হয়েছে, ওকে, ঠিক হয়ে গেছে। আর এবং কমনেস্ট একটা ফর্ম আছে যেটাকে আমরা বলি চাইল্ডহুড এক্সেনথিমাটা, হ্যাঁ, এটা হচ্ছে চিকেন পক্সের চাইল্ডহুড একটা কমন ফর্ম, এটা নিয়ে আমরা জানবো পরে। আর অ্যাডাল্টদের যে মানে চিকেন পক্স হয় সেটা কিন্তু খুবই সিরিয়াস, হ্যাঁ, মৃত্যুর ঝুঁকিও থাকে প্রপার ম্যানেজমেন্ট না করতে পারলে।
আচ্ছা, এবং দেখো চিকেন পক্স হচ্ছে মর্টালিটি মরবিডিটি এগুলো করবে অ্যাডোলেসেন্ট যারা অ্যাডাল্ট যারা ইমিউনো কম্প্রোমাইজ যারা এদের কিন্তু করতে পারে, এবং এদেরকে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগস দ্বারাই ট্রিটমেন্ট দিতে পারি, এবং ইমিউনাইজেশনের কিন্তু ব্যবস্থা আছে। এগুলোকে আমরা বলেছি লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন। হ্যাঁ, লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। হ্যাঁ, লাইভ অ্যাটেনিউয়েটেড এক ধরনের ভ্যাকসিন কিন্তু ইউজ করা যায় হারপিস মানে জোস্টার, ভ্যারিসেলা জোস্টারের জন্য। আচ্ছা, এখন এটার যে ইনকিউবেশন পিরিয়ড সেটা 7 থেকে 23 দিন, অর্থাৎ ভাইরাসটা বডিতে ঢোকার পরে, হোস্টের ভিতরে ঢোকার পরে 7 থেকে 23 দিনের মধ্যে ম্যানিফেস্টেশন বা সাইন সিমটমসগুলো প্রকাশ করবে। যে এই ভাইরাসটা হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্ট এবং কনজাংটিভা এগুলার মাধ্যমে হচ্ছে মানে কি হয়, যে এগুলার মাধ্যমে ছড়ায়, এবং এগুলা থেকে ভাইরাসটা যখন এখান দিয়ে আসলো তারপরে আলটিমেটলি ব্লাড স্ট্রিমে যায়, এবং এরা লিমফেটিক সিস্টেমে এর যায়, মানে ব্লাডে গেল, লিমফেটিক সিস্টেমে গেল, এবং আলটিমেটলি প্রাইমারি ভাইরেমিয়া করলো। অর্থাৎ ভাইরেমিয়া মানে কি, ভাইরাস ইন ব্লাড। সো প্রাইমারিলি ব্লাডে চলে গেল। এখন তারপরে কি করে, রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে যায়। তো রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম বলতে আমরা স্প্লিন বা এই যে বিভিন্ন ইমিউন সিস্টেমের গুরুত্বপূর্ণ অর্গানগুলো এগুলোতে যাবে, এবং আলটিমেটলি সেকেন্ডারি ভাইরেমিয়া করবে সেখানে, মানে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে। তো সেকেন্ডারি ভাইরেমিয়া করার পরে এরা কী করবে, এরা আলটিমেটলি এদের যে টার্গেট জায়গা যে আচ্ছা স্কিনে এরা র্যাশ করবে, মানে এদের যে ম্যানিফেস্টেশন। তারপর রেসপিরেটরি ট্র্যাক্টে মানে মানে এরা কী করে, ওই যে বললাম যে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে কিন্তু এরা শেড হয়। হ্যাঁ, সো এরা কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে শেড হয়, এই ভাইরাসগুলো বের হয় রেসপিরেটরি সিক্রেশনের মাধ্যমে। আলটিমেটলি যখন মানে রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো সিক্রেশনস, হ্যাঁ, হাঁচি দেওয়া বা এরকম কাশি দেওয়া, এগুলা থেকেও কিন্তু আলটিমেটলি এগুলা তাহলে ট্রান্সমিশন হইতে পারে। এবং নিউরনসে এরা হচ্ছে লেটেন্ট অবস্থায় থাকে। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে নিউরনে এরা লেটেন্ট অবস্থায় থাকবে। যেমন আমরা দেখে আসছিলাম যে মানে হারপিস সিমপ্লেক্স 1 ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে লেটেন্ট অবস্থায় থাকে, ট্রাইজেমিনাল গ্যাংলিয়া ব্রেইনে থাকে, মানে ব্রেইনে বলতে স্কালের ওই রিজনটাতে। আর তারপর হচ্ছে যেটা হচ্ছে আমাদের মানে হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2 সেটা হচ্ছে স্যাক্রাল গ্যাংলিয়াতে থাকে, স্পাইনাল কর্ডে। সো এই যে গ্যাংলিয়া হচ্ছে নার্ভের যে সেল বডিজ থাকে সেগুলোর কালেকশন অফ সেল বডিজ অফ মানে নিউরনস, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে গ্যাংলিয়া। তো আলটিমেটলি এরা প্রাইমারি ইনফেকশনের পরে চলে যাবে কোথায়, এরা সেন্সরি নার্ভ ফাইবারে চলে যায়, এবং সেন্সরি নার্ভ ফাইবারের মাধ্যমে ডরসাল রুট গ্যাংলিয়া, স্পাইনাল কর্ডের ডরসাল রুট গ্যাংলিয়া এবং স্পাইনাল নার্ভের যে গ্যাংলিয়াগুলো আছে, যেমন ট্রাইজেমিনাল নার্ভ, এটা কিন্তু আমরা কি জানি যেটা কত নম্বর ক্রেনিয়াল নার্ভ, এটা কিন্তু একটা ক্রেনিয়াল নার্ভ। সো এই ক্রেনিয়াল নার্ভটাতে কিন্তু যেমন 5 নম্বর ক্রেনিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ। সো যেটা হচ্ছে আমাদের হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1 এর ক্ষেত্রে ছিল, সেরকম বিভিন্ন ডরসাল রুট গ্যাংলিয়া, স্পাইনাল কর্ডে বা ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া যেগুলোতে চলে যাবে এবং লেটেন্ট অবস্থায় থাকবে সেখানে। এবং যারা এল্ডারলি বা অনেক বয়স্ক 60-70 বছর বয়স হয়ে গেছে বা ইমিউনো কম্প্রোমাইজড, ইমিউন সিস্টেম দুর্বল, তাদের ক্ষেত্রে এরা পরবর্তীতে লেটার এজে যে রিঅ্যাক্টিভেশন হতে পারে, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলেছি শিঙ্গেলস বা জুস্টার, মানে হারপিস জুস্টার। এবং এরা পরবর্তীতে যখন রিঅ্যাক্টিভেশন হয় তখন কি এরা হচ্ছে নার্ভ দিয়ে মাইগ্রেটেড হয় এবং আলটিমেটলি শিঙ্গেলস বা হারপিস জুস্টার করতে পারে। এখন কথা হচ্ছে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী থাকবে চিকেন পক্সের, এরা সাধারণত বাক্যাল লেশন করতে পারে, মুখের মধ্যে লেশন করতে পারে, যেটা সাধারণত আননোটিসড হতে পারে, লক্ষ্য নাও করতে পারে। এদের যে র্যাশটা থাকে সেটা কিন্তু মানে তৈরি হইলো আবার সাথে সাথে ইভলিউশনও হয়ে যায়, নষ্টও হয়ে যায়, মানে র্যাশটা চলে যায় একটা স্ক্যাপ ফর্মেশন করে, স্ক্যাপ মানে একটা মার্ক, একটা স্ক্যারিং বা একটা দাগ রেখে চলে যায়, সাধারণত 48 ঘন্টার মধ্যেই তৈরি হলো, আবার স্ক্যাপ ফর্মেশন করলো। তো সাধারণত ফার্স্টে ম্যাকিউল, প্যাপিউল, ভ্যাসিকল, পোস্টিউলস এবং স্ক্যাপ, এভাবে এই স্টেজগুলো মেনটেন করে। এখন ম্যাকুল প্যাপুল এগুলো কি দেখো, এই ছবিটা লক্ষ্য করো যে ফার্স্টে এই যে ম্যাকিউল দেখছো, এখানে নোটেবল তেমন কোনো স্কিনের উপরে সোয়েলিং বা উঁচু কিছু দেখতেছি না আমি, এখানে দেখো একটু উঁচু হয়েছে প্যাপিউল। এরপরে ভেসিকল, এই যে আর একটু ফোলা হয়েছে, এর মধ্যে ওয়াটার বা ফ্লুইড ফিল্ড আছে। এবং আলটিমেটলি পোস্টিউলস, এই যে মানে পুস আমরা দেখতেছি ভিতরে পোস্টিউলস। এবং তারপরে কি হয়, এরপরে আলটিমেটলি কি হয় যে স্ক্যাপ বা একটা দাগ, একটা মার্ক রেখে এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে একটা মার্ক রেখে কিন্তু শেষ হয়ে যায়। যেমন দেখো এই যে ব্যাক পিঠে দেখছো, পিঠে এই যে হচ্ছে আমাদের এই যে ক্যারেক্টারিস্টিক র্যাশ, এখানে অনেকগুলো আমরা এই যে পোস্টিউলস দেখতেছি, রাইট, পোস্টিউলস, হ্যাঁ, এখানে আমরা অনেকগুলো পোস্টিউলস দেখতেছি। সো এই যে ক্যারেক্টারিস্টিক র্যাশ অফ চিকেন পক্স, হ্যাঁ। আচ্ছা, এখন ইনফেক্টিভিটি, এটা সাধারণত আর্লি স্টেজ অফ ডিজিজের প্রথম টাইম দিকে এরা মানে ইনফেক্টিভিটি মানে কি ট্রান্সমিশন ক্যাপাসিটি, এরা কেমন ছড়াবে অন্য মানুষকে ডিজিজগুলা, তো আপার এবং রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে তো এরা ছড়ায়। সো আলটিমেটলি কী হয় যে শুরুর দিকে ডিজিজের শুরুকালীন সময় অনেক মানুষকে ছড়াইতে পারে। এবং সাধারণত বাক্যাল যে লেশন, মানে মুখের মধ্যে কোনো ঘা বা এই যে চিকেন পক্সের আক্রমণে যে প্রবলেমগুলো হয় বা ভেসিকুলার মধ্যে যে ফ্লুইডগুলো জমা থাকে, সেগুলো কিন্তু অনেক বেশি ভাইরাস দ্বারা ফিল্ড থাকে, অনেক ভাইরাস ওখানে থাকে এবং অনেক বেশি ইনফেকশাস। সো ওইগুলো যদি কোনোভাবে ট্রান্সমিশন হয় তাহলে কিন্তু মানে এটা ডিজিজ ট্রান্সমিশনে খুব বেশি মানে অ্যাক্সিলারেশন করবে। তার পাশাপাশি হচ্ছে যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, দেখো যে যেই পার্সনটা আক্রান্ত হয়েছে
সেই পার্সেন্টটা কখন ছড়াবে এটা ধারণা করা হয় যে পার্সেন্টটা ইনফেকশিয়াস থাকে যখন তার যে র্যাশ ওঠে, বা আমরা বলতে পারি যে লেশন থাকে, এই লেশনটা শুরু হয়। এই লেশন শুরু হওয়ার 2 দিন আগে থেকে, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, এই যে লেশন বা র্যাশ হবে বা লেশনগুলো পাওয়া যাবে, বাক্কাল লেশন বা র্যাশ, এই যে আমি পাবো ম্যাকিউল, ভেসিকল, প্যাপিউল, সো এগুলা পাওয়ার 2 দিন আগে, মানে ভাইরাসটা তো তার মধ্যে আগেই ঢুকছে, কারণ আমরা জানি যে ইনকিউবেশন পিরিয়ড 7 থেকে 23 দিন, সো আগেই তো ঢুকছে। সো দেখো তার মধ্যে ভাইরাসটা ঢোকার পরে তার আগে 2 দিন, মানে যখন লেশনটা তৈরি হবে তার 2 দিন আগে থেকে এবং লেশন তৈরি হওয়ার 5 দিন পর পর্যন্ত, ঠিক আছে, তাহলে 2 দিন, লেশনটা তৈরি হইলো 3 দিন, তারপরে 5 দিন, মানে 8 দিন, মানে ওভারঅল কথা এরকম একটা ডিউরেশনে কিন্তু পার্সনটা খুবই বেশি ইনফেক্টিভ থাকে, অনেক বেশি ট্রান্সমিশন করে, অন্যকে ছড়ায়, অন্যরাও এই ডিজিজটা করতে করে, হ্যাঁ। এবং এটা কিন্তু মানে কন্টাজিয়াস একটা ডিজিজ, মানে একজন কন্টাজিয়াস বলতে কি, মানে এইভাবে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে কিন্তু সহজেই ছড়াই যাইতে পারে, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এবং এখানে যে স্ক্যাপটা, মানে একবার যদি স্ক্যাপ ফর্মেশন হয়ে যায়, প্যাপিউল হয়ে গেল, প্যাপিউল হইলো, তারপরে আলটিমেটলি একটা দাগ রেখে র্যাশটা চলে গেল, সো সেইটা সেখানে কিন্তু বেশি ভাইরাস থাকে না, ফলে ইনফেক্টিভিটি কম থাকে। এখন ভ্যারিসেলা অ্যাডাল্টের ক্ষেত্রে বেশি সিরিয়াস থাকে, চিলড্রেনদের ক্ষেত্রে মানে অত সিরিয়াস থাকে না, এবং র্যাশগুলো অনেক বেশি সিভিয়ার থাকে। এই দেখো, এই যে ভ্যাসিকল স্টেজ আছে, যাই হোক, এবং হেমোরেজিকও হইতে পারে, ব্লাডও পড়তে পারে র্যাশ দিয়ে, এবং সেখানে বুলাস লেশনও কিন্তু হইতে পারে, ঠিক আছে। আমরা জানি না যে স্কিনে কিছু বুলাস লেশন আছে, বুলাস স্ট্রাকচার তৈরি হয়, এগুলো আমরা যখন ওই সকল ডিজিজ নিয়ে জানবো তখন জানবো যে প্যামফিগাস ভালগারিস, রাইট, এরকম বিভিন্ন কিন্তু ডিজিজ আছে, বুলাস ডিজিজ অফ স্কিন। আচ্ছা, এবং লেশন কিন্তু সেকেন্ডারিলো ইনফেক্টেড হইতে পারে, তারপরে ফ্যাটাল নিউমোনিয়া হইতে পারে, মানে এইগুলোর ফলে নিউমোনিয়া হচ্ছে। সো আলটিমেটলি অ্যাডাল্টের ক্ষেত্রে অনেকগুলো কমপ্লিকেশনও কিন্তু আছে, যেমন হচ্ছে মায়োকার্ডাইটিস, দেখছো চিকেন পক্স হয়েছে, বাট তার কিন্তু হার্টের যে মায়োকার্ডিয়াম বা মাসেল আছে, কার্ডিয়াক মাসেল, সেখানে ইনফ্লামেশন বা ইনফেকশন হচ্ছে, নেফ্রাইটিস হচ্ছে, মেনিনজাইটিস হচ্ছে, এনকেফালাইটিস হচ্ছে। সো অ্যাকচুয়ালি চিকেন পক্সে তুমি সব আইটিস দিয়ে মনে রাখবা, সব ইনফ্লামেশন, হ্যাঁ, কোথায় কোথায় হয়, মানে ফার্স্টে নিউমোনিয়া মনে রাখবা, ফ্যাটাল নিউমোনিয়া, তারপরে মায়োকার্ডাইটিস, নেফ্রাইটিস, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সব আইটিস দিয়ে মনে রাখবা। আচ্ছা, আসলে নিউমোনিয়া যেটা, এটাও কিন্তু নিউমোনাইটিস, ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি লাঙের যে প্যারেনকাইমা থাকে, স্পেশালি অ্যালভিওলে, এগুলোর যে ইনফেকশন, সেটাকে আমরা বলতেছি নিউমোনিয়া। যাই হোক, এখন হচ্ছে রেইস সিনড্রোম, একটা কমপ্লিকেশন আছে আমাদের চিকেন পক্সের, যে মানে কি হয় যে আমাদের যে ইয়াং চিলড্রেন, এদের ক্ষেত্রে চিকেন পক্সে বা এই যে ফ্লুতে অনেক সময় স্যালিসাইলেট ইউজ করা হয়। স্যালিসাইলেট মানে কি? স্যালিসাইলেট হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা অ্যাসপিরিন একটা ওষুধের নাম শুনছি, অ্যাসপিরিন, এই অ্যাসপিরিনটা কিন্তু এক ধরনের স্যালিসাইলেট। তো এই ওষুধ যখন ইউজ করা হয় তখন দেখা যায় যে ব্রেইন এবং লিভার এগুলো সোয়েলিং হয়ে যেতে পারে, ঠিক আছে, এবং এখানে প্রবলেম হইতে পারে। সো এইগুলা মানে স্পেশালি ইয়াং চিলড্রেনে, ঠিক আছে, এটা যখন হয় তখন সেটাকে আমরা বলি রেইস সিনড্রোম। সো অ্যাকচুয়ালি রেইস সিনড্রোমটা কি, মানে আমি যখন চিকেন পক্সের ট্রিটমেন্টে আমি অ্যাসপিরিন বা এই স্যালিসাইলেট ওষুধ ইউজ করতেছি, তখন তার ফলে একটা কমপ্লিকেশন হচ্ছে, যেটাকে আমরা রেইস সিনড্রোম বলি। এটা কনফিউশন, সেইজার মানে কি? সিজার মানে একটা ব্রেন ডিসফাংশন, হ্যাঁ, এপিসোডস অফ ব্রেন ডিসফাংশন, এবং সিজার যদি অনেক বেশি বেশি হয় তাহলে তখন কিন্তু এপিলেপসি হইতে পারে, আমরা বলি এপিলেপসি, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা আরও পরে জানবো। তারপর হচ্ছে কনসিয়াসনেস, পার্সনটা অজ্ঞানও হয়ে যেতে পারে। আচ্ছা, কি লিভার আর ব্রেন সোয়েলিং হয়। তারপরে চিকেন পক্স ডিউরিং প্রেগনেন্সি, এই প্রেগনেন্সি কিন্তু এটা মোর সিভিয়ার হয়, হ্যাঁ, ওম্যানের ক্ষেত্রে, এবং যে ফিটাসটা থাকে যেহেতু মায়ের পেটে, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং স্পেশালি যেটা হয়, এবং এই যে কমপ্লিকেটেড, কতটা কমপ্লিকেটেড হবে ডিপেন্ড করে এটা কি ফার্স্ট হাফ অফ দ্য প্রেগনেন্সিতে হচ্ছে নাকি সেকেন্ড হাফে। আমরা দেখবো এখন, যদি ফার্স্ট হাফ অফ দ্য প্রেগনেন্সিতে হয় তাহলে ফ্যাটাল ইনফেকশন, অর্থাৎ যে ফেটাসটা আছে, মানে যে বাচ্চাটা মায়ের পেটে আছে, ওইটা অ্যাসিম্পটোমেটিক হবে, তেমন কোনো ম্যানিফেস্টেশন আমরা তেমন পাবো না। তারপরে হচ্ছে কিছু ফেটাল ভ্যারিসেলা সিনড্রোম প্রকাশ পাইতে পারে, যেমন হচ্ছে সাইকাট্রাইজিং স্কিন লেশনস হইতে পারে কিছু, বা লিমসগুলার হাইপোপ্লাসিয়া হইতে পারে, মানে লিমসের যে সেল সেটা কম তৈরি হচ্ছে, তো এর ফলে হাইপোপ্লাসিয়া হচ্ছে। কোরিও রেটিনাইটিস হইতে পারে, চোখের রেটিনাতে ইনফ্লামেশন, সিএনএসের কিছু লেশন হইতে পারে, এবং কিছু বাচ্চা কিন্তু ল্যাটেন্ট ভ্যারিসেলা ইনফেকশনও ক্যারি করতে পারে মা থেকে। আচ্ছা, যদি এমন হয় যে প্রেগনেন্সির সেকেন্ড হাফে হচ্ছে ভ্যারিসেলা দ্বারা হচ্ছে ইনফেকশন হয়েছে, তাহলে কী হবে যে, এবং দেখা যায় যে ডেলিভারির
এক সপ্তাহ আগেই দেখা যাচ্ছে মায়ের র্যাশ উঠছে, তাহলে কিন্তু মার বডিতে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। কিসের বিরুদ্ধে? ওই যে ভ্যারিসেলার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। ওটা তো একটা অ্যান্টিজেন, যে কোনো ভাইরাস একটা অ্যান্টিজেন, ওর বিরুদ্ধে বডি তো অ্যান্টিবডি তৈরি করবে। সো অ্যান্টিবডি তৈরি করবে এবং যেটা ফেটাসেও কিন্তু চলে যায়, এবং দেখা যায় যে ফেটাসের ইনফেকশন কিন্তু তেমন একটা হয় না, মানে ফেটাস কিন্তু ওই অ্যান্টিবডিটা পেয়ে যায় মা থেকে। যদি এমন হয় যে মায়ের যে র্যাশ সেটা ডেলিভারির 1 সপ্তাহের মধ্যে হয়েছে, মানে 1 সপ্তাহের আগে হইলে হচ্ছে এই ঘটনাটা যে ফেটাসটা বাইচা যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি 1 সপ্তাহের মধ্যে হয় তখন দেখা যায় অ্যান্টিবডি তৈরি হওয়ার সময় নেই, যদি ডেলিভারি 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, মানে ডেলিভারির আগে 1 সপ্তাহের মধ্যে। আর প্রথম কন্ডিশনটা বললাম যে ডেলিভারির আগে 1 সপ্তাহও আগে, বুঝতে পারছো আমার ব্যাপারটা? ঠিক আছে, ধরো আজকে ডেলিভারি, তার 7 দিন আগেরও আগে যদি হচ্ছে র্যাশ ওঠে, তাহলে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় আগেই। আর যদি এমন হয় যে, কারণ অ্যান্টিবডি তৈরি হইতে মোটামুটি কিন্তু দেখা যায় যে 7 দিনের মতো সময় লাগতে পারে, তো এই জন্য আগে যদি অনেক আগেই র্যাশ ওঠে, ডেলিভারি অনেক আগেই, তাহলে কিন্তু বাচ্চাটা বেঁচে যায়, কারণ অ্যান্টিবডি পেয়ে যায়। আর যদি এমন হয় যে আচ্ছা না, ডেলিভারির একটু আগে বা কিছুদিন আগে 2-3 দিন আগে র্যাশ উঠছে, তখন কিন্তু সেটা বাচ্চার কিন্তু ভাইরাস কিন্তু ট্রান্সপ্লাসেন্টালি বা ভার্টিক্যালি পাস করে, এবং সেই ক্ষেত্রে অ্যান্টিবডিজ কিন্তু কোনো কাজে দেয় না, এবং নিওনেটাল যে ভ্যারিসেলা সেটা কিন্তু ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন তো এখানে এই কথাগুলোই লিখছে। তারপর হচ্ছে নিওনেটাল ভ্যারিসেলা, যারা নতুন জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশালি নিউমোনিয়া এবং এনকেফালাইটিস এগুলো হওয়ার চান্স থাকে, কারণ ডিসিমিনেটেড ডিজিজ তাদের ক্ষেত্রে, এবং মানে ছড়াই যায়। আচ্ছা, নিওনেট কাকে বলে? জন্মের পর থেকে 0 থেকে, মানে জন্ম হইলে তারপর 28 দিন পর্যন্ত মোস্ট পসিবলি নিওনেট বলে। এখন চিকেন পক্স সাধারণত চিকেন পক্স চাইল্ডহুডে তো বেশি হয়, কিন্তু সিভিয়ার হচ্ছে অ্যাডাল্টদের। আর জোস্টার যেটা, এটা ওল্ড এজে বেশি হয়, 60 বছরের বেশি, যাদের হচ্ছে চিকেন পক্স আগে হয়েছিল। অবশ্যই সিঙ্গেলস হইতে হলে চিকেন পক্স আগে হওয়া লাগে, এবং এরা আমরা জানি যে সেন্সরি গ্যাংলিয়াতে লেটেন্ট অবস্থায় থাকে, এবং পরবর্তীতে সেটা রিঅ্যাক্টিভেটেড হয়ে কিন্তু এই যে এটা করে, এইগুলো আমরা মেকানিজম আগে পড়ে আসছি। এখন হচ্ছে যে আমাদের এই জোস্টার, এটার ভ্যারিসেলার মতোই র্যাশ হয়, বাট এটা হচ্ছে সাপ্লাইড বাই দ্য নার্ভ, অর্থাৎ যেই নার্ভে এইটা লেটেন্ট অবস্থায় ছিল, এই মানে এই জোস্টার বা মানে এই ভাইরাসটা ঢোকার পরে লেটেন্ট অবস্থায় তো কিছু ছিল, সো ওই নার্ভটা যে সকল জায়গায় সাপ্লাই দেয়, ওই সকল জায়গাতেই জাস্ট এটা কিন্তু করবে। এটা যে পুরো বডিতে জেনারেলাইজড র্যাশ করবে এরকম না। এবং পেইন কিন্তু স্টার্ট হয় র্যাশের কিছুদিন মানে আগেই, র্যাশ অ্যাপেয়ার হওয়ার কিছুদিন আগেই, এবং র্যাশ থাকাকালীন সময় পেইন থাকে, এবং মানে র্যাশ চলে গেছে তারপর পেইন আছে। সো এখানে পেইন একটা ভালো ইম্পর্টেন্ট বিষয়, যে র্যাশে কিন্তু বেশ পেইন থাকে, এবং পেইনটা র্যাশ উঠার আগেই হয়, আগে পেইন হয়, পরে র্যাশ থাকাকালীনও পেইন হয়, র্যাশ চলে যাওয়ারও কিছু মাস পর পর্যন্ত পেইন থাকতে পারে। সেখানে পেইন কথার ইম্পর্টেন্ট। এবং দেখো এই যে এরকম কিন্তু র্যাশ পাওয়া যাচ্ছে। র্যাশের টাইপটা কাইন্ড অফ ভ্যারিসেলার মতোই হয় বা চিকেন পক্সের মতোই হয়, এবং এখানে কমপ্লিকেশন কী কী হইতে পারে? ডিসিমিনেটেড হইতে পারে, অর্থাৎ ডিসিমিনেটেড মানে সেটা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়াই দিচ্ছে, এবং অপথ্যালমিকাস করতে পারে, অর্থাৎ অপথ্যালমিক নার্ভ ইনভলভমেন্ট করতে পারে। অর্থাৎ আমাদের যে আমরা জানি কি ট্রাইজেমিনাল নার্ভ, যেটা ট্রাইজেমিনাল নার্ভের 3টে ব্রাঞ্চ আছে, অপথ্যালমিক, ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি। অপথ্যালমিক মানে আইকে ইনভলভ করবে। সো আইয়ের ক্ষেত্রে কি মানে ওইটা যদি ইনভলভ করে তাহলে হার্পিস জোস্টার অপথ্যালমিটিকাস হইতে পারে। দেখো এই যে হচ্ছে হার্পিস জোস্টার অপথ্যালমিটিকাস হইলে এরকম কিন্তু বিভিন্ন ম্যানিফেস্টেশন এই যে এরকম থাকবে। এবং তা বাদেও কিন্তু এরা হচ্ছে র্যামসে হান্ট সিনড্রোম নামে একটা সিনড্রোমও করতে পারে, যেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ পালসি থাকে, এবং ভেসিকল তৈরি হয় এক্সটার্নাল অডিটরি ক্যানেলে। এক্সটার্নাল অডিটরি ক্যানেল বলতে কি বুঝাইছে? মানে অ্যাকচুয়ালি এই যে কানের মধ্যে এই জায়গায় যে ক্যানেলটা ভিতরে, সো এই ক্যানেলটার মধ্যে দিয়ে কিন্তু ভ্যাসিকল তৈরি করতে পারে, ঠিক আছে। আর হচ্ছে পাশাপাশি ফেসিয়াল নার্ভ পালসি থাকতে পারে। ফেসিয়াল নার্ভ পালসি থাকলে কী হবে? যেটাকে আমরা বেলস পালসিও বলতে পারি, মানে মুখটা কিন্তু মানে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ আমরা দেখবো একটা একদিকে এভাবেই হয়ে গেছে। সো এগুলো আমরা পড়বো পরবর্তীতে, র্যামসি হান্ট সিনড্রোম। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাব পরবর্তীতে যে অ্যাকচুয়ালি ল্যাবরেটরি ডায়াগনোসিস যদি আমরা করতে চাই, তাহলে কি আমাদের কী স্পেসিমেন নিতে পারি আমরা? যেখানে ভ্যাসিকলটা হয়েছে, র্যাশ হয়েছে, ওখানে আমরা লেশন থেকে আমরা মানে ভ্যাসিকুলার লেশন থেকে আমরা স্পেসিমেন নিতে পারি। তারপরে স্ক্যাপ থেকেও নিতে পারি, যেটা মানে র্যাশটা শেষ হয়ে গেছে যখন, ম্যাকুলোপ্যাপুলার লিশন। হ্যাঁ, মানে ম্যাকুলোপ্যাপুলার, এটা কিন্তু এক টাইপের ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, এখানে যে র্যাশটা পাওয়া যায়, কারণ কি প্যাপুল এগুলো তো ফর্মেশন হচ্ছে। আচ্ছা, তারপর ল্যাবরেটরি ডায়াগনোসিস কীভাবে করবো? আলটিমেটলি এটা আমরা ওই যে বললাম যে র্যাশের ক্যারেক্টার দেখে আমরা কেন বুঝতে পারি, হিস্ট্রি, র্যাশের ক্যারেক্টার।
তার পাশাপাশি এরা কিন্তু আমরা বিভিন্ন টেস্টও করতে পারি, যেমন কিছু র্যাপিড টেস্ট আছে, যেমন এই যে ইমিউনোফ্লোরোসেন্স মাইক্রোস্কোপ, এটা র্যাপিড টেস্ট। তারপরে ইলাইসা, পিসিআর, ভাইরাস আইসোলেশন। তারপরে ওই যে আমরা যখন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস পড়ছিলাম, আমরা পড়ছিলাম না যে টিজ্যাঙ্কস মিয়ার আমরা করি, এবং যেখানে হচ্ছে আমরা কী পাই, জায়ান্ট মাল্টিনিউক্লিয়েটেড সেল পাই, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, রাইট? সো এটা কিন্তু আমরা পাবো। তারপরে ইলেকট্রন মাইক্রোস্কোপিও করা যাইতে পারে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আসা যাক যে কী কী ট্রিটমেন্ট দিব। ওই যে অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যাসাইক্লোভির, ফেমিসাইক্লোভির বা ভ্যালাসাইক্লোভির, এই ড্রাগগুলো আমরা হার্পিস সিমপ্লেক্সও পড়ে আসছি, ঠিক আছে? তবে এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ভ্যাকসিন আছে। কী ভ্যাকসিন আছে প্রিভেনশনের জন্য? এখানে ভ্যারিভ্যাক্স এবং জোস্টাভ্যাক্স, ঠিক আছে? ভ্যারিভ্যাক্স হচ্ছে ওই ভ্যারিসেলা জোস্টারের জন্য, 1 থেকে 12 বছরের ক্ষেত্রে এটা দেওয়া হয়। আর জোস্টাভ্যাক্স যেটা, এটা হচ্ছে 60 বছরের বেশি যারা, তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়, ঠিক আছে? এটা একটা এইগুলো হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনস। লাইভ অ্যাটেনুয়েটেড মানে কি? মানে হচ্ছে ভাইরাস ইউজ করা হচ্ছে এখানে, এখানে ওই ভাইরাসটাই ইউজ করা হচ্ছে। হ্যাঁ, এটা কিল করে, ভাইরাসকে কিল করে ইউজ করা হচ্ছে এরকম না, এটা ভাইরাসটাকে লাইভ মানে জীবিত অবস্থায় ইউজ করা হয় এই ভ্যাকসিনটাতে, ঠিক আছে? কারণ এই ভ্যাকসিনটা যদি দেওয়া হয়, তাহলে মানে ওই ভাইরাসটাকে এমনভাবে ইউজ করা হয় যে ওটা যাতে ডিজিজ না করতে পারে। তারপরেও কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনগুলো কিন্তু ডিজিজ করার চান্স থাকে। মানে কারণ কি? কারণ হচ্ছে যে এটার মধ্যে তো ভাইরাসই থাকে। সো ভাইরাসটা কিন্তু কিছু ক্ষেত্রে, যেমন আমরা ওই যে পোলিও ভ্যাকসিন যখন দেওয়া হয়, ওরাল পোলিও ভ্যাকসিন যেটা, এক্ষেত্রে কিন্তু এটা একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। সো তখন দেখা যায় ওইটা কিন্তু মানে ভ্যাকসিন ডেরাইভ ডিজিজ করতে পারে, কারণ ওইটাতে যেহেতু ভ্যাকসিন মানে একেবারে ভাইরাসটাই দেওয়া হয়, সো ভ্যাকসিন ডেরাইভ কিছু ডিজিজের চান্স হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 6 আর হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 7। সো আর পাশাপাশি হিউম্যান হার্পিস ভাইরাস 8 নিয়েও আমরা কথা বলবো। তো আমরা এগুলা নিয়ে পড়বো এই কারণে, কারণ এগুলো ছোটো, সো আমরা পড়ে ফেলি। তো দেখা যায় যে হিউম্যান হার্পিস ভাইরাস 6 যেটা, এটা হচ্ছে টি সেলস, আমরা জানি না টি লিম্ফোসাইট থাকে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, মানে হোয়াইট ব্লাড সেলের মধ্যে, লিম্ফোসাইটের মধ্যে। সো সেই টি সেলকে এরা ইনফেক্ট করবে, এবং এরা হচ্ছে সিডি মানে হচ্ছে ক্লাস্টার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, CD46 রিসেপ্টর, মানে আমাদের টি সেলের গায়ে রিসেপ্টর থাকে। সো এটার মধ্যে অনেকগুলো সিডি রিসেপ্টর থাকতে পারে, ক্লাস্টার ডিফারেন্সিয়েশন রিসেপ্টর। তো এর মধ্যে CD46 এর সাথে হচ্ছে বাইন্ড করে, কি বাইন্ড করে? এই যে এই ভাইরাসটা হার্পিস, মানে হিউম্যান হার্পিস ভাইরাস 6, তো এটা বাইন্ড করে। এবং এটার 2টা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে 6A 6B। তো এরা কীভাবে ট্রান্সমিশন হয়? ওরাল সিক্রেশনের মাধ্যমে, ওরাল বিভিন্ন সিক্রেশনের মাধ্যমে এটা হচ্ছে ট্রান্সমিশন হয়। এবং আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কথা মাথায় রাখতে হবে, যে এদের যারা যে ইনফেকশনটা হয় সেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, এবং এদেরকে আমরা 6th ডিজিজও বলি। এবং এটাকে আমরা এক্সেনথাম সাবিটাম বা রোজিওলা ইনফ্যান্টামও বলতে পারি। এবং এখানে মেইন যে ফিচারটা থাকে যে হাই গ্রেড ফিভার থাকে, র্যাশ থাকে, স্কিন র্যাশ। আর ওল্ডার এজে কী হয়? ওল্ডার এজে হচ্ছে ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস লাইক সিনড্রোম, মানে সিনড্রোম কিন্তু এখানে পাওয়া যেতে পারে, যেটা হচ্ছে আমরা ওই যে মানে এপস্টেইন-বার ভাইরাস দ্বারা পাই। আচ্ছা যাই হোক, সো আমরা এখানে জানলাম যে রোজিওলা ইনফ্যান্টাম কিন্তু এরা করতে পারে। এখন কথা হচ্ছে যে এখানে হাই গ্রেড ফিভার থাকবে, র্যাশ থাকবে, স্কিন র্যাশ। এখন ইম্পর্টেন্ট একটা কথা তোমার আরও জানতে হবে যে 6 ডিজিজ, এটাকে কেন 6 ডিজিজ বলা হয়? কারণ ধারণা করা হয় যে যে সকল ডিজিজে র্যাশ পাওয়া যায়, এই সকল ডিজিজগুলোতে এক এক করে আবিষ্কার হয়েছে, রাইট? এক এক করে আবিষ্কার হয়েছে। এখন এক এক করে আবিষ্কার হওয়ার পরে 6 নম্বরে আমরা এই ডিজিজটা খুঁজে পাইছি, এই যে এক্সেনথাম সাবিটাম বা রোজিওলা ইনফ্যান্টাম, এই ডিজিজটা খুঁজে পাইছি যে এই ডিজিজটাতে র্যাশ পাওয়া যায়। সো এই যেহেতু 6 নাম্বার আবিষ্কার হয়েছে যে আচ্ছা এই ডিজিজটাতে র্যাশ পাওয়া যায়, তাই মানে এটা 6 ডিজিজ, ঠিক আছে? এরকম 5th ডিজিজও আছে। 5th ডিজিজ মানে হচ্ছে 5th নম্বরে আবিষ্কার হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 7 যেটা, এটা হচ্ছে এটাও ট্রোপিজম ফর টি সেলস, অর্থাৎ টি সেলের প্রতি এটা অ্যাফিনিটি বেশি, টি সেলকে ইনফেক্ট করে। এরা ওরাল সিক্রেশন দ্বারাই ছড়ায় এবং মেইনলি চিলড্রেনকেই এফেক্ট করে। সো 6-7 মধ্যে কিন্তু একটা ভালো মিল পাচ্ছি। এবং এদের ফিভার করবে, সেইজার করবে। সেইজার মানে কি আমি আগেই বলছি যে সেইজার মানে হচ্ছে লাইক, সেইজারের ক্ষেত্রে কিন্তু আনকনসিয়াসনেসও হইতে পারে। সেইজার মানে হচ্ছে যে ব্রেনের একটা ডিসফাংশন, যার ফলে পার্সনটা কিন্তু আনকনসিয়াসনেস পর্যন্ত হইতে পারে। তারপরে হচ্ছে মানে ট্রেমোরও হইতে পারে। তারপরে রেসপিরেটরি ট্র্যাক্টের, তারপরে জিআইটি, এগুলো সিমটমস থাকবে। তারপরে পাইটেরিয়াসিস রোজিয়া নামে কিন্তু মানে এখানে কিন্তু র্যাশ পাওয়া যায়। এই যে দেখছো স্কিনে এই দেখো এই ছবিটা লক্ষ্য করো যে এরকম কিন্তু ম্যানিফেস্টেশন পাওয়া যায়। আর হিউম্যান হার্পিস ভাইরাস এই যেটা, এটা তো ওই যে বলছে ক্যাপোসিস সার্কোমা, এটা করতে মানে
হেল্প করে, এবং এটা হচ্ছে নতুন আবিষ্কৃত। হ্যাঁ, হিউম্যান হার্পিস ভাইরাস এইটা নতুন, আগে 7টা ছিল, এখন একটা যোগ করা হয়েছে। এবং যারা এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট, এটা আমরা জানি না যে এইচআইভি 2টা ভ্যারিয়েন্ট থাকে, এর মধ্যে এইচআইভি 1 যে ভ্যারিয়েন্টটা, এটার একটা টেন্ডেন্সি থাকে ক্যাপোসিস সার্কোমা করা, এবং এটা একটা স্কিনের প্রবলেম, এবং এই ক্যাপোসিস সার্কোমা করতে হেল্প করে এই হিউম্যান হার্পিস ভাইরাস। মানে আমি বলছিলাম যে এইচআইভি পেশেন্টদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে, ফলে দেখা যায় যে তারা অন্য যে কোনো কিছু তারা ইনফেক্টেড হতে পারে সহজেই, ফলে এদের ক্ষেত্রে এইচআইভি মানে হিউম্যান হার্পিস ভাইরাস এইটা ইনফেক্ট করে, ফলে ওইখানে হচ্ছে তাদের ক্যাপোসিস সার্কোমা হওয়ার চান্স থাকে। এবং এরা মেনলি আমাদের যে টিউমার সাপ্রেসর জিন, যেমন আমি ধরলাম P53, এটা কিন্তু একটা টিউমার সাপ্রেসর জিন, আমরা জানি। সো এরকম বিভিন্ন টিউমার সাপ্রেসর জিনকে এটা কী করে, ইনঅ্যাক্টিভেশন করে দেয়। ফলে টিউমার সাপ্রেসর জিনের কাজ হচ্ছে টিউমার যাতে না হয়, সাপ্রেস করে রাখা টিউমারকে। কিন্তু এটা হচ্ছে যেহেতু এই টিউমার সাপ্রেসর জিনকে করে দিচ্ছে, অ্যাবলিশ করে দিচ্ছে, ফলে বেশি মানে ক্যান্সার হচ্ছে। রুট অফ ট্রান্সমিশন কি ওই যে ওরাল সিক্রেশনের মাধ্যমে, এটা ওরাল সিক্রেশনের মাধ্যমেই হয়, এবং সেক্সুয়ালি ভার্টিক্যালিও এটা ছড়াইতে পারে, বা মানে ব্লাডের মাধ্যমে বা অর্গান ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে। তারপর ল্যাবরেটরি ডায়াগনোসিস কীভাবে করবো, এটা হচ্ছে ডিটেকশন বাই ডিএনএ বাই পিসিআর করতে পারি আমরা, মলিকুলার ডায়াগনোসিস। আবার বায়োপসি নিয়ে, স্কিন লেশন থেকে বায়োপসি নিয়েও ডায়াগনোসিস করা যায়, ল্যাবরেটরি ডায়াগনোসিস কিন্তু আমরা করতে পারি। তার পাশাপাশি সেরোলজিক্যাল বিভিন্ন টেস্ট আছে, অ্যান্টিবডি, পারসিস্টেন্ট অ্যান্টিবডি, মানে এর মাধ্যমে আমরা টেস্ট করতে পারি। ইমিউনোফ্লোরেসেন্স ইউজ করতে পারি, ওয়েস্টার্ন ব্লড ইউজ করতে পারি। সো আসলে আলটিমেটলি এগুলো আমরা মনে রাখবো, এবং ট্রিটমেন্ট হিসেবে সার্জিক্যাল এক্সিশন করা যেতে পারে, যেহেতু এটা একটা কার্সিনোমা, রাইট, ক্যান্সার। সো পাশাপাশি মানে এখানে কিন্তু আমরা কোনো অ্যান্টিভাইরাল থেরাপি দিতে পারি না, কোনো ভ্যাকসিনও কিন্তু নাই। সো এটা খুবই ডেঞ্জারাস, ক্যান্সারাস একটা কন্ডিশন। সো কী কী ভাইরাস, অনকোজেনিক ভাইরাস আছে, হ্যাঁ আমরা লাস্টে পড়বো যে কী কী অনকোজেনিক ভাইরাস আছে, আমরা লাস্টে একটা লেকচারে পড়বো যে হোয়াট আর দ্য অনকোজেনিক ভাইরাসেস। হ্যাঁ, তার মধ্যে কিন্তু এই যে হার্পিস ভাইরাসের মধ্যে অলরেডি আমরা একটা পেয়ে গেছি যে হার্পিস ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 8, এটা কিন্তু ক্যান্সার করতে পারে। আরও ভাইরাস আছে যেগুলো ক্যান্সার করবে হার্পিস ভাইরাসের মধ্যে, সেগুলো আমরা নেক্সট লেকচারে পড়বো, যখন আমরা এপস্টেইন ভাইরাস নিয়ে পড়বো, সাইটোমেগালো ভাইরাস নিয়ে পড়বো। সো টিল দেন, টাটা।